পতিত স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার পলককে একদিনের জিজ্ঞাসাবাদ করে আইসিটির তদন্ত সংস্থা এরপর আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালকে এই স্বীকৃতি দিয়েছেন পলক। তিনি আরও বলেন, আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছ থেকে আড়াল করতে ইন্টারনেট বন্ধ করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট তারিখ না থাকায় হতাশ হয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে রোডম্যাপ দিবেন। এটা তিনি দেননি, যা আমাদেরকে হতাশ করেছে এবং জাতিকেও হতাশ করেছে। বিএনপি মহাসচিব আরও বলেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, তাই নির্বাচন আয়োজনে বিলম্বের কোনো কারণ নেই। এ সময় তিনি দাবি করেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তা পরস্পর বিরোধী বক্তব্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। জোরপূর্বক গুমের সঙ্গে শেখ হাসিনার জড়িত থাকার প্রসঙ্গে এই মুখপাত্র বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে। তারা চান ভুক্তভোগীরা যেন ন্যায় বিচার পান। ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণার প্রসঙ্গে প্যাটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেবার সুযোগ পাবে। বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। বৃহস্পতিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য জানান। তিনি বলেন, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে ছিলেন বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য রিপু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গতরাতে র্যাব ১৪-এর একটি দল গ্রেপ্তার করেছে। কক্সবাজারের পেকুয়া উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন। ওই পরিবারের আরও ২ শিশু আহত হয়ে এখন চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে পেকুয়ার হাজারীবাজার এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কে ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফিরোজ আহমেদ, তার স্ত্রী শাহিন আক্তার ও তাদের ৬ মাস বয়সী সন্তান জাহিদুল ইসলাম, সিএনজি চালিত অটোরিকশার চালক মনিরুল মান্নান এবং উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার আব্দুর রহমান। এই ঘটনায় নিহত ফিরোজ শাহিন দম্পতির আরও ২ সন্তান শাহেদ ও জান্নাত আহত হয়েছে। তারা চকরিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিরিয়ার ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আহমেদ হুসাইন আল সারা বলেছেন, সিরিয়া প্রতিবেশী কোনো দেশ কিংবা পশ্চিমা বিশ্বের জন্য মোটেও হুমকি নয়। হুসাইন আল সারা কার্যত এখন দেশটির প্রধান। তিনি সিরিয়ায় আল জুলানি নামে বেশি পরিচিত। জুলানি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম তথা এসটিএস নেতা। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন জুলানি। তিনি সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছেন। তিনি বলেন, এখন এত কিছু ঘটে যাওয়ার পর নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নেওয়া উচিত। অত্যাচারী আর ভুক্তভোগীর প্রতি একই রকম আচরণ করা ঠিক হবে না। এসটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন হুসাইন আহমেদ আল সারা। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। আল সারা বলেন, এসটিএস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, কেননা এসটিএস এর যোদ্ধারা কখনো বেসামরিক মানুষ কিংবা এলাকাকে লক্ষ্যবস্তু বানায়নি। এদিকে সিরিয়ার হায়াত তাহরির আল শাম নামের বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে তুরস্ক। বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তাদের এমন অবস্থান জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ফিদান বলেন, আমি মনে করি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাসী তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। এক যুগের বেশি সময় ধরে চলা বাশার বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল। বিদ্রোহের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শামের সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫,১০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো।
রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল ইগোর কিরিলভ ও তার সহযোগীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২৯ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। তিনি উজবেকিস্তানের নাগরিক। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার ভোরে মস্কোতে একটি আবাসিক ভবনের সামনে এক বিস্ফোরণে রাশিয়ার বিকিরণ, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ নিহত হন। একটি স্কুটারের ভেতরে বিস্ফোরক লুকানো ছিল। দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে সেটির বিস্ফোরণ ঘটানো হয়। রাশিয়ার নিরাপত্তা সংস্থা বলছে ইউক্রেনের গোয়েন্দারাই ওই সন্দেহভাজনকে নিয়োগ দিয়েছেন। ইউক্রেনের একটি সূত্র বিবিসিকে বলেছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থার পরিকল্পনায় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। রাশিয়ার রাসায়নিক অস্ত্র বিষয়ক প্রধান ছিলেন কিরিলভ।